বাড়িতেও মাতামাতি হলো অনেকটা। সায়ন্তী মুখ ভার করে রেখেছে, কথা কম বলছে। 3 বেলা খাওয়া ছাড়া তাকে নিচে দেখাই যাচ্ছে না। মিঠির বিয়ের শপিং নিয়েও তার মাথা ব্যথা নেই। মিনু বেগম এক প্রকার জোর করেই তাকে পাঠিয়েছে সবার সাথে। নির্বাচনের সকালবেলা ছেলেদের দোয়া পড়ে মিষ্টি মুখ করালেন সব মায়েরা মিলে। বাড়ি থেকে বের হওয়ার আগে মায়েদের সালাম করে বেরিয়েছে সবাই। সুফিয়া বেগম নাতিদের বিজয়ী হয়ে ফিরতে বললেন। আজিজ মির্জাও সাথে গেলেন। উমার যাওয়ার আগে সায়ন্তীর দিকে কতক্ষণ তাকিয়ে রইল এক ধ্যানে, কিন্তু না, মেয়েটা ভুল করেও একবারও তাকায়নি। উমায়ের হাসল, হাসি মুখে বের হলো বাড়ি থেকে। সবাই ভোট দিতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। আলিশা সায়ন্তীকে কিছুটা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করো, তুই কাকে ভোট দিবি? সায়ন্তী শান্ত কণ্ঠে বলল, গৌরব শেখকে। চোখ বড় বড় করে তাকালো সুপ্রভা। মিঠি হেসে বলল, রাগ অভিমান কতদিন চলবে তোদের? আয় আগে আমরা বের হই, পরে আম্মুরা আসবে। একটু মার্কেটে যেতে হবে, হলুদের জন্য আনা চুড়িগুলো মন মতো হয়নি আমার। প্রভাবকে নিয়ে যাও, আমি ওসব চিনি না তেমন। মিঠি সায়ন্তীর হাত টেনে ধরে বের হতে হতে বলল, তোরা কেন্দ্রে যা, আমরাও আসছি। সায়ন্তী মাথায় ওড়না টেনে দিল। রিক্সা করে চলে গেল দুজন। তারার মোবাইলে এক নাগারে কল আসছে। তারা কল রিসিভ করে বলল, কেন ফোন করেছেন আবার? যা বলেছি তা করো, ও যদি বেঁচে থাকে তুমি বাঁচতে পারবে না। তারা শুকনো ঢোক গিলল, আমতা আমতা করে বলল, আপনি তো বললেন সায়ন্তী ও মায়ের মাঝে কিছু নেই, তাহলে আমি এসব করতে যাব কেন? আমার ও মায়ের হলেই হবে। বেশি বোঝো কেন? উমায়ের সায়ন্তীকে পছন্দ করুক বা না করুক, ওই মেয়েটাকে তুমি শেষ করবে মানে করবে। শপিং মলে যাও, আমার লোক অপেক্ষা করছে। যদি ধরা পড়ো একই জায়গায় তোমারও লাশ পড়বে মনে যেন থাকে। তার আর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতো। সামনে পড়ে থাকা বোরখাটা হাতে তুলে নিল, নিজেকে আবৃত করে নিল মুহূর্তে। বাঁচতে হলে তো তাকে এটা করতে হবে। কেন যেন মন সায় দিচ্ছে না। এরকম কিছু যে করতে হবে জীবনেও ভাবেনি তারা। ভয় ভয়ে ঘর থেকে বেরিয়ে গেল চুপিসারে। তুহিনের সাথে বেরিয়েছে মিঠি। সায়ন্তী মোবাইলে ফেসবুকে স্ক্রল করছে নিচু হয়ে। দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় সকালে ফেরত এসেছিল দুজনে। ভোট দিয়ে দুপুরে খেয়ে আবার বেরিয়েছে এখন। এরই মধ্যে মহিলা তাকে একা রেখে প্রেম করতে চলে গেছে। সায়ন্তী শপিং মলের দোতলায় রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিউজ ফিড ভরে গেছে ভোট গণনার পোস্টে কে জিতবে না জিতবে এসব নিয়ে যত জল্পনা কল্পনা মানুষের। এ অবধি যা বুঝলো, ফুয়াদ আর উমায়ের ভোট বেশি পেয়েছে। এদের মধ্যে কে হবে ভবিষ্যতের নেতা সে নিয়েই নানান মন্তব্যের ছড়াছড়ি। শপিং মলে হুট করে হট্টগোলের সৃষ্টি হলো। মানুষের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। সায়ন্তী উৎসুক হয়ে সেদিকে গেল। সায়ন্তী কিছু বুঝে ওঠার আগেই কিছু একটা ফেটে যাওয়ার বিকট শব্দে ভেসে আসলো। কান চেপে ধরল সে, নিজের মোবাইলটা ছিটকে পড়ো দূরে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল কিছুটা দূরে। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন বৈদ্যুতিক লাইনে ছড়িয়ে পড়েছে। মিঠি বারবার ট্রাই করছে সায়ন্তীর নাম্বারে, ভয়ে কাঁদছে মেয়েটা। তুহিন সান্ত্বনা দিচ্ছে বারবার। মিঠি কতবার ছুটে ভেতরে আসতে চাইলেও তুহিন তাকে যেতে দিচ্ছে না। মিঠি আদিত্যকে ফোন করলো, কয়েকবার বাজার পর রিসিভ করতে মেয়ে মিঠি কান্না চেপে রেখে বলল, ভাই আমার তাড়াতাড়ি আয়, শপিং মলে আগুন লেগেছে, সায়ন্তী ভিতরে আটকে পড়েছে। আদিত্য আশেপাশে উমায়েরকে খুঁজতে এ মুহূর্তে তাকে কিছু জানানো উচিত হবে না ভেবেই সে একাই দৌড় লাগালো। বাইকে উঠে মিনিট 15-র মধ্যে পৌঁছালো সেখানে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সারি সারি লাশ বের করে এনে রাখছে দেখে আদিত্যর পীরে চমকে উঠল। চোখ ঘুরিয়ে খুঁজল সায়ন্তীকে, মিঠিকে। বাড়ি থেকেও বারবার ফোন আসছে। কি করবে সে এখন? কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল তুহিনকে এক পাশে, মিঠিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। আদিত্য ছুটে গেল। এক প্রকার পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে এসেছে। বাতাসে কালো ধোঁয়া উড়ে যাচ্ছে থরে থরে। তুহিন আদিত্যকে দেখেই বলল, সায়ন্তীকে খোঁজ। আদিত্যের পা কাঁপলো, যদিও ভেতরে না না নিজেকে কড়া সুরে শাসালো আদিত্য। কিছুতেই সায়ন্তীর কিছু হতে পারে না। ভাইয়ের কি হবে তাহলে? চাচ্ছুর দিক বেদিক খুঁজল সে। পুলিশ অফিসার, সেনাবাহিনীর কর্মকর্তারা অ্যাম্বুলেন্সে দগ্ধদের পাঠাচ্ছেন। একজন কর্মকর্তা এসে বলল, এ লাশটার অবস্থা একটু বেশিই খারাপ। কি করেছে চিনবে এর পরিবার? লোকজন চাপা গুঞ্জনে মেতেছে। প্রশাসন কি করেছে? ভোটের দিন এমন একটা অগ্নিকাণ্ডের ঘটনা কি করে ঘটলো? নিশ্চিত এটা কোনো দলের পূর্ব পরিকল্পিত ঘটনা। আদিত্য দৌড়ে গেল লাশটার দিকে।
কেমন মন কুড়া গাইছে তার। মিঠি ইতিমধ্যে জ্ঞান হারিয়েছে। চারপাশে এত লাশ দেখে মেনে নিতে পারেনি সহজে। বোনের কথা ভাবতেই মাথা চক্কর দিয়েছে তার। আদিত্য গিয়ে থমকে দাঁড়ালো। লাশটির সামনে হাতটা বেরিয়ে আছে, হাতে কড়া ব্যান্ডেজটা জলজল করছে। কাপড়টা মুখ থেকে সরিয়ে আটকে উঠল আদিত্য। চিৎকার দিয়ে উঠল তৎক্ষণাৎ। আজ বিকেলের আকাশটা যেন একটু বেশি রক্তিম আভা ছড়াচ্ছে। গধূলির আকাশে ছাই রঙা ধোঁয়াগুলো যেন মুহূর্তেই মিলে একাকার হয়ে গেছে। লালচে বাদামি রংটায় যেন এই ধূসর রংটা বড্ড বেমানান। আকাশও মেনে নিতে পারছে না এ অবিচার। যে প্রাণগুলো ধোঁয়াশায় মিলে গেল, তাদের কি কাম্য ছিল এমন মৃত্যু? আকাশ হৃদয় ভার হলো, থরে থরে গর্জে উঠল ধরণী। আকাশে বিনা মেঘেই বজ্রপাত ঘটল। আদিত্য বোনের লাশ এটা মেনে নিতে চাইছে না কিছুতেই। ঝলসে যাওয়া চেহারাটা দেখে গগন ফাটানো চিৎকার দিচ্ছে থেমে থেমে। চোখের পানি আর বাদ মানছে না আজ। আদিত্য সায়ন্তীর হাতটা আঁকড়ে ধরল শক্ত করে। আদুরে নরম হাতখানা ধরেই আবারও কেঁদে উঠল সে। চাপা কণ্ঠস্বর, বিধ্বস্ততার সুর, ডাকলো জোরে সোরে, অন্তিরে বোন আমার, এটা সত্যি তুই? আমি বিশ্বাস করতে পারছি না। তোর কিছু হতে পারে না। আমার বোন তো দুর্বল নয়। ওঠ না অন্তি, আমাদের চারজনের বন্ধুত্বের কসম, তুই আমাদের ছেড়ে যেতে পারিস না। আলিসা দীপ্তি তোর প্রতি অনেক রাগ করবে দেখিস। এই আবার মজা করছিস তুই? উঠ না ইয়ার, এটা তোর করার সবচেয়ে জঘন্যতম মজা। এর জন্য কিন্তু কোনোদিন ক্ষমা টমা করব না তোকে। আদিত্য দু হাতে নিজের মুখ চেপে ধরে ডুকরে উঠল। ও ভাইয়া, অন্তি উঠছে না কেন ভাইয়া? তুহিন দিক বেদিক শূন্য মানুষের ন্যায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হাত পা কাঁপছে তার। কাপা হাতে মোবাইলটা বের করে ফোন করো আহানের নাম্বারে, যদি ধরে। ভাগ্যক্রমে প্রথমবারই ফোনটা রিসিভ করো আহান। তুহিন ভাঙা স্বরে ডাকল, আহান। আহান বলতে যাবে মিটিং আছে। তুহিন গলা সুরে বলার সাহস হলো না। তুহিন দ্রুত ভঙ্গিতে বলল কোনো রকম, ভাই আমরা শপিং মলে আয়। অধরা। আহান চেয়ার ছেড়ে উঠে পড়ল। মুহূর্তে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মিঠির? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুহিন ঢোক গিরে বলল, শপিং মলে আগুন লেগেছে, তুই আয় তাড়াতাড়ি। অধরা ঠিক আছে, তবে সায়ন্তীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহান সব কিছু ফেলে সেভাবেই দৌড়ে বেরিয়ে গেল। ম্যানেজার সবাইকে বলে মিটিংটা স্থগিত করেছে। তুহিন মিঠিকে ছেড়ে আদিত্যের কাছেও আসতে পারছে না। ছেলেটা কি করে বুঝলো এটাই সায়ন্তীর লাশ? অন্য কেউ তো হতে পারে। উমায়েরও তার দলের জিতের মিছিল বের হয়েছে। এই মুহূর্তে সে সবচেয়ে বেশি খুশি হয়তো। আজকে সে তার কল্প কথাকে পুরোপুরি নিজের করে পাবে। অনেক কষ্ট দিয়ে ফেলেছে বোকাটাকে। উমায়েরই শুধু মেয়েটার যোগ্য প্রেমিক হয়ে উঠতে পারল না। আফসোস হয় বুঝি মেয়েটার। থাকুক না একটু একটু আফসোস। উমায়ের তো একজন যোগ্য স্বামী হতে চায়, মনের মতো জীবন সঙ্গী হতে চায় সে। সায়ন্তীর নিজেকে ঠিক প্রমাণ করবেই উমায়ের। তাজরুল মির্জা গর্বের সহিত ছেলের সাথে হারছেন। ছেলে তার সত্যি যোগ্য নেতা হয়ে উঠবে এবার। মাত্র 2 মাসে মানুষের মন জয় করে জিত হাসিল করতে পারাটা চারটেখানি কথা নয়। উমায়ের তাজরুল মির্জা পেছনে হাঁটছে, পরনে তার সফেদ রঙা পাঞ্জাবি। চলনে বরণে জৌলুস যেন উপচে পড়ছে। সবার মুখে মুখে একটাই কথা, যোগ্য বাবার যোগ্য সন্তান। বাপ বেটাতে একই তেজ, মানুষের পাশে থাকার অদম্য আগ্রহ, আত্মবিশ্বাসী দুই সত্তা। পরবর্তী এমপি হিসেবে উমায়েরকে সবার বেশ মনে ধরেছে। হাত নেড়ে সবার শুভেচ্ছা বাণী গ্রহণ করেছে সে। ঠোঁটের গুণে বিজয়ের সুখময় হাসি। উমায়ের টের পেল তার মোবাইলটা কাঁপছে। বাড়ি থেকে ফোন আসছে হয়তো। আজ তো মির্জা বাড়িতে খুশির আমেজ। কুঞ্জু ছায়া বাড়িটা আজ আবারও বিজয় উল্লাসে মেতে উঠবে। উমায়ের মোবাইলটা বের করলো। আদিত্যের ফোন এসেছে। আশেপাশে তাকিয়ে দেখলো কই, নেই তো। ছেলেটা ভোট গণনার পর তো এখানেই ছিল। তবে কপালে ভাঁজ পড়লো উমায়েরে। দ্রুত রিসিভ করো। শব্দে কিছুই যেন শুনতে পাচ্ছে না ঠিক মতো। আদিত্যের কণ্ঠ শুনে মনে হলো ছেলেটা কাছে। উমায়ের বিচলিত হলো, ভয় এসে হানা দিল মনে। হ্যালো হ্যালো বলতে বলতে ভিড় ছেড়ে যেতে লাগলো। তাজরুল মির্জা ছেলের ছটফটানি দেখে দলের ছেলেদের সব সামলাতে বলে নিজে ছেলের পিছু হাঁটলেন। উমায়ের আদিত্যের মতো শক্ত গোছের ছেলেটার কান্না শুনতে পাচ্ছে স্পষ্ট। উমায়ের কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আদি ভাই, আমার কি হয়েছে? কোথায় আছিস? তোর গলা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে বল আমায়।
ঠিক আছিস তো? আদিত্য এবার ভয়াবহ এক চিৎকার দিয়ে উঠল। সব শপিং মলে অন্তি। কলিজা কেঁপে উঠল উমায়ের। পুরো কথা শুনতে পারল না আর। পুরো দমে দৌড়ানো শুরু করে দিয়েছে সে। তাজরুল মির্জা বুঝলেন সিরিয়াস কিছু হয়েছে। না হয় ছেলেটা এরকম পাগলের মতো ছুটছে কেন সব ছেড়ে ছুড়ে। উমায়ের দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালো শপিং মলের কাছে। ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতি বেশি। অ্যাম্বুলেন্স, সাদা পোশাকধারী নার্স, ওয়ার্ড বয়দের দেখেই তার মনের ভেতরটা কেমন খচখচ করে উঠল। উমায়ের আপনা আপনি দু কদম পিছিয়ে গেল, চোখ জোড়া খুঁজতে ব্যস্ত কাঙ্ক্ষিত মানুষটিকে। আদিত্য মাটিতে বসে আছে আর তার সামনেই সাদা কাপড়ে আবৃত কিছু একটা দৃশ্যমান। উমায়ের মনে হয় চোখে ঝাপসা দেখছে। আদিত্যের চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। প্রিয় বন্ধু বোনকে হারিয়ে সে দিশেহারা। চোখের পানি যেন বাঁধ বাঁধছে না আজ। উমায়ের ওদিকে তাকাতেই মনে হলো ওর দুনিয়া থমকে গেছে। কার লাশ? কেন ওভাবে কাছে আদিত্য? উমায়ের টলমল পায়ে হেঁটে গেল সেদিকে। সদ্য ভোটে জিতে এমপি পদে যোগ দেওয়া জেলার নতুন এমপিকে এখানে দেখে জনতা যেন আরো উৎসুক হয়ে উঠল। আদিত্য ডেকে উঠল করুণ কণ্ঠে, ভাইয়া। উমায়ের বাকরুদ্ধ হয়ে পড়েছে। কণ্ঠনালী ভেদ করে কথা বের হচ্ছে না আর। চোখের পাতাও নড়ছে না। সবকিছু কেমন ধোঁয়াশা অস্পষ্ট লাগছে। তাজরুল মির্জা হন্তদন্ত পায়ে ছুটে এসে থমকালেন। আদিত্যকে এভাবে রাস্তায় বসে থাকতে দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে ওভাবে বসে? কারলা। কথা বের হতে চাইল না আর। তিনিও যেন কথার খই হারালেন। তাজরুল মির্জা ভয়ে হাত পা কাঁপছে। উমায়েরকে ধাক্কা দিলেন তিনি 2-3 বার। ছেলে যেন পাথর বনে গেছে। শুধু এক মনে তাকিয়ে আছে আদিত্যর সামনে পড়ে থাকা সফেদ রঙা কাপড়টার দিকে। পাশেই একটা হাত ব্যান্ডেজটা উমায়ের নিজ হাতে করে দিয়েছিল গতকাল রাতে। তার 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 সায়ন্তীর হাত ওটা। ব্যান্ডেজটাতে ধুলো জমেছে। কালশিটে ছাই লেগে কালচে হয়ে আছে। হাতটা কি চিনতে ভুল করছে উমায়ের? হ্যাঁ, তার মনের ভুলই হয়তো। তবে নড়ার শক্তিটুকু পাচ্ছে না যেন। তাজরুল মির্জা এবার জোরেই ধমক দিয়ে উঠলেন, কি হচ্ছে? আদিত্য, কিছু বলছিস না কেন? আদিত্য এবার ভাঙা কণ্ঠে বলে উঠল, চাচ্চু চাচ্চু, অন্তি আর নেই। ও আমার কথা শুনছে না চাচ্চু। ওই নিষ্ঠুর আগুন আমার বোনকে কেড়ে নিয়েছে চাচ্চু। তবদা খেয়ে গেলেন তাজরুল মির্জা। পাশ থেকেই শুনতে পেলেন ভাইয়ের হৃদয় বিদারক চিৎকার, আমার মা আম্মা অন্তি। ইজাজুল মির্জা জ্ঞান হারিয়েছেন মুহূর্তে। মস্তিষ্ক যেন মানতেই পারেনি কথাটা। তার মেয়ে আর নেই। আহানও চলে এসেছে ইতিমধ্যে। ইজাজুল মির্জাকে সে সামলাচ্ছে। অলিয়াহাদও এসেছিল ইজাজুল মির্জার সাথে। গাড়ি পার্ক করে এসে যা দেখলো তাতে তার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। উমায়ের এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ফ্যালফেল করে তাকিয়ে দেখছে সামনে থাকা মানুষটিকে। আদিত্য উঠে এসে উমায়ের হাত টেনে ধরে বলল, ভাই আসো, দেখো এটা আমাদের অন্তি হতেই পারে না। তুমি ওকে ভালো করে চিনো না ভাই। নিশ্চিত করো, আমরা আবার খুঁজবো, তন্ন তন্ন করে খুঁজবো। আমাদের অন্তি মরতে পারে না। অলি আহাদ বিস্ময়ে মুখে হাত দিয়ে ফেলল। উমায়ের ভেতর কি ঝড় চলছে তার থেকে ভালো আর কে জানে। এ ছেলেটার সেই প্রণয় লগ্ন থেকে শুরু করে সব কিছু সে দেখেছে। শান্তির জন্য উমায়ের ব্যাকুলতা, ছটফটানি সবকিছুর চাক্ষুষ সাক্ষী আহাদ নিজে। উমায়ের নিজের হাত ঝাটকা মেরে সরিয়ে বলল, আদিত্য, তুই পাগল হয়ে গেছিস? কাকে না কাকে তুই শান্তি বলছিস? ওই বদের হাড্ডিতে এত শান্ত হয়ে শুয়ে থাকার মানুষ নাকি? ওকে খুঁজিস না তুই? দেখ দেখ, ভালো করে আশেপাশে থাকবে। আদিত্য করুণ চোখে তাকালো। উমায়ের হাতটা চেপে ধরে নিচে বসিয়ে বলল, ভাইয়া তোমাকে এটা করতেই হবে। এই মেয়েটা আমাদের সায়ন্তিক কিনা তা তুমি নিশ্চিত করো। উমায়ের জিভ দিয়ে ঠোর ভেজালো। আহাদ উমায়ের পাশে বসে তার কাঁধ চেপতে ধরে বলল, মানুষের ভিড় জমে গেছে সেখানটায়। এমপির পরিবারের কেউ কি নিহত হয়েছে এখানে? দেখতে যেন মানুষের ঢল নেমে পড়েছে। উমায়ের জোরে চেঁচিয়ে বলল, সবাই কি এখানে নাটক দেখছেন? রঙ্গমঞ্চ এটা? যাত্রা বলা চলছে? সবাই সরুন বলছে। আব্বা সব কটাকে সরাও বলছে। আমি চাই না আমার ঘরের আমানত কেউ দেখো। আব্বা, সবাইকে সরাও সরাও। আদিত্য কাপড়টা একটু মুখ থেকে সরাতেই উমায়ের আটকে উঠল। ঝলসে গেছে মুখটা পুরোপুরি। চামড়া কুচকে গেছে। বোঝার উপায় নেই মুখটা দেখতে আদৌ কেমন ছিল।
উমায়ের কাপা হাতে অজ্ঞাত মেয়েটির গলার কাছ থেকে সাদা কাপড়টা টেনে সরালো। হাতে উঠে এসেছে পুড়ে যাওয়া চামড়া। উমায়ের পরপর ঢোক গেছে। হাতে ধাতব বস্তুটার উপস্থিতি বুঝতে পেরেই উমায়ের মাটিতে বসে পড়ে ওভাবেই। চেইনটা কালো হয়ে গেছে। উমায়ের এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো চেইনটার দিকে। চেইনের ভাঁজে এখনো তার দেওয়া রিংটা অবস্থান করছে, যদিও সব কাছলে বর্ণ ধারণ করেছে। আহাদের আর বুঝতে বাকি রইল না কিছু। উমায়ের সামনে থেকে লাশটা নিয়ে যাওয়ার জন্য বলল সে। আহান ইজাজুল মির্জাকে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। তুহিন মিটিকে বসিয়ে দিয়েছে আগে। আদিত্য, তুহিন, আহান মিলে সব কাজ করছে। অলিয়াহাত তাজরুল মির্জা মিলে উমায়েরকে টেনে তুলল। উমায়ের যেন একটা ঘোরের মধ্যে আছে। তার সাথে কি হচ্ছে না হচ্ছে কিছুই যেন তার বোধগম্য হচ্ছে না। সুফিয়া বেগম বউদের নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। নাতি আর ছেলেরা আসতেই সবাইকে মিষ্টিমুখ করিয়ে ঘরে প্রবেশ করাবেন। এত হট্টগোলে টিভি চালানো হয়নি কারো। আলিশা কোনো রকম গলায় ওড়না পেঁচিয়ে দৌড়ে নামছে। সুপ্রভাও ছুটে এসেছে আলিশার কানে মোবাইল। মিনু বেগম বলে উঠল, ওভাবে ছুটছিস কেন? পড়লে ব্যথা পাবি তো আশা। সারাদিন এত ছোটাছুটি করিস কেন বলতো? সুপ্রভা টিভির রিমোট টেনে নিয়ে নিজেই চালালো। মেহনাজ উঁচু পেট নিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। আতিকা বেগম বলে উঠল, হয়েছেটা কি বলবি তো? আলিশা বলে উঠল, আম্মু তুমি ঠিক দেখেছো? ভাইয়াদের টিভিতে দেখেছো? নাহার বেগম হাত মুছতে মুছতে এগিয়ে আসতেন। হাস্য উজ্জ্বল কণ্ঠে বললেন, ও মা, সে কি রে, ওদের টিভিতেও দেখাচ্ছে নাকি? সুপ্রভা টিভি চালিয়ে দাঁড়ানো থেকে বসে পড়ো হেডলাইন দেখে। কুমিল্লা একের এমপি পদে নিযুক্ত নতুন এমপি মহাশয়ের নিকট আত্মীয়ের মৃত্যু। শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আলিশার চিৎকার দিয়ে উঠল, ওই লাশ কার আম্মু? মেরিনা বেগম ফোনের ওপাশ থেকে কি বললেন তা আর শোনা গেল না। আলিশার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে এর আগেই। মেহনাজ প্যানিক হয়ে গেছে। মিনু বেগম পানি নিয়ে এগিয়ে আসলেন। মেহনাজ ভয়ার্থ কণ্ঠে বলল, মা, মিঠি আপা সায়ন্তনী তো শপিং করতে বের হয়েছিল, ওরা ঠিক আছে তো? বাড়ির বাহিরে অ্যাম্বুলেন্সের তীব্র শব্দটা কানে বাজল। বুকের ভেতরটা থক করে উঠল বাড়ির প্রতিটা মানুষের। সুফিয়া বেগম দোয়া করেন, আল্লাহ মাইয়া দুইটা যাতে ঠিক থাকে। বাড়ির বিশাল ফটকটা খুলে দেওয়া হলো। একে একে গাড়িগুলো এসে থামলো উঠোনে। বাড়ির সবাই ছুটে বেরিয়ে গেছে বাহিরে। প্রথমে আহান করে করে মিঠিকে নিয়ে ঘরে ঢুকলো। মিনু বেগম এগিয়ে এসে বলল, কি হয়েছে আমার মেয়ের? আহান কোনো রকমে বলল, চোখ মুখে জ্ঞান হারিয়েছে মা, চোখ মুখে পানি দাও। আতিকা বেগম বলে উঠল, তাহলে কার কি হয়েছে? টিভিতে কি সব নিউজ দেখাচ্ছিল? সায়ন্তী কোথায়? ইজাজুল মির্জাকে দুজন মিলে ধরে ঘরে নিয়ে আসলো। সুফিয়া বেগমের চোখ ছলছল করে উঠল। বাড়ির প্রতিটা সদস্য সুস্থভাবে বেরিয়েছিল সকালে। দিনটা না গড়াতেই সবার এমন বিধ্বস্ত রূপ তিনি কি করে সহ্য করবেন? সুফিয়া বেগমের প্রেশার বেড়ে গেল। সাবেদা বানু এসে তাকে ধরো সোফায় বসানো নিয়ে। পানি নিয়ে আসতেন দৌড়ে গিয়ে। মাথায় পানি দিয়ে শান্ত হতে বলছে বারবার। সুফিয়া বেগম বাঁধ মানলেন না, ছুটে বেরিয়ে গেলেন আবার। আদিত্য, তাজরুল মির্জা, আউলিয়াহাদ মিলে সবকিছু সামলাচ্ছে। বাড়িতে এর মধ্যে পা দিয়েছে আজিজ মির্জা, তামজিদ মির্জা, এরশাদ মির্জা। ওমায়েরকে খুঁজলেন আতিকা বেগম। ছেলেটা এখনো গাড়ির ভেতর কি করছে? বের হচ্ছে না কেন? সাদা কাপড়ে মোড়া কিছু একটা নামাতে দেখে সবাই আতকে উঠল। আদিত্যের পাশে গিয়ে দাঁড়ালো আলিশা। ওটা কার লাশ আদি? কথা বলছিস না কেন? শান্তি কই? ওরে আনিস নাই? আপার সাথে তো গিয়েছিল। গাড়িতে গাড়িতে রেখেছিস আমার বোনকে? কোনটাতে? পাগলের মতো একটা একটা গাড়ির দরজা খুলে দেখলো আলিশা। একটাতে উমায়েরকে নিথর হয়ে বসে থাকতে দেখে ডাকলো, ভাইয়া তুমি শান্তিকে দেখেছো? ও আসেনি তোমাদের সাথে? বেরো ভাইয়া, আসো, শান্তিকে খুঁজতে যাই। হ্যাঁ ভাইয়া, কথা বলছো না কেন? আলিশা উন্মাদের মতো কাঁদতে শুরু করলো গলা ফাটিয়ে। আরুষ আলিশাকে নিজের কাছে টেনে নিল। মাথায় হাত বোলাতে বোলাতে ঘরের দিকে নিয়ে গেল। সায়ন্তীর কিচ্ছু হবে না, ঘরে আয়, আমি যাচ্ছি খুঁজতে। ভেতর থেকে এলোমেলো চুলে বেরিয়ে আসলো মিঠি। এদিক ওদিক তাকিয়ে চাচালো, সায়ন্তী, বাবা সায়ন্তী কই? এ আদি, ওকে আনিসনি তুই? তুহিন, আমি কি করে বাড়ি এসেছি, ওরে আনো। মিঠি পাশ ফিরে লাশ দেখে চুপসে গেল। নিজেকে অপরাধী ভাবতে শুরু করে দিল সে। দৌড়ে গেল সেদিকে। যাওয়ার আগেই তাকে আটকে দিল আদিত্য। মিঠি চিৎকার দিয়ে উঠল। কান্নার দুপে থরথর করে কাঁপছে তার পাতলা গরনের শরীরটা।
নিজেকে নিজে দোষারোপ করে বলছে, আমার জন্য ওর এমন হয়েছে। আমি যদি ওকে না নিয়ে যেতাম এমন কিছুই হতো না। আমি সব কিছুর জন্য দায়ী আমি। নাহার বেগম এসে মিঠিকে টেনে ভেতরে নিয়ে গেলেন। ইতিমধ্যে বাড়িতে লোকজনে ভরে গেছে। সুপ্রভার গলা ফাটানো চিৎকার ভেসে আসছে ভেতর থেকে। আলিশাকে জোর করে আটকে রেখেছে ভেতরে। আতিকা বেগমের ভয়ে আত্মা শুকিয়ে গেছে। ছেলেকে কি করে সামলাবেন এখন? উমায়েরকে গাড়ি থেকে নামানো আহাদ আরুষ মেরে। আতিকা বেগম ছেলের চুপসে যাওয়া মুখ দেখে কেঁদে ফেললেন। উমায়েরকে ডাকলেন তিনি। আব্বা। উমায়ের জোরে হাউমাউ করে কেঁদে উঠল এবার। আতিকা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ব্যথায় জর্জরিত কণ্ঠে। আম্মা, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আম্মা। ও যে দেখো, আমার জানটা ওইখানে নিথর হয়ে পড়ে আছে। মা, ওর আয়না দাও মা, উঠতে কও। উমায়ের চিৎকারের শব্দ দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হলো মনে হয়। তার চিৎকার শুনে অবাক জনতা তাকিয়ে রইল। এরকম করে কাঁদছে কেন লোকটা? কারো কারো প্রশ্নাত্মক চাহনি কি হচ্ছে এ বাড়িতে? সন্ধ্যা গড়িয়েছে, সোডিয়ামের আলোতে সবকিছু কেমন চকচক করছে। তাজরুল মির্জা ছেলের কাছে এসে দাঁড়ালেন। উমায়ের নিজের বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। তাজরুল মির্জা কলিজায় যেন কেউ ক্রমাগত ছুরির আঘাত করছে। কি করে ছেলেকে বোঝাবেন, কি বলে বা সান্ত্বনা দেবেন, কি করে এই অভাব ঘোচাবেন তিনি? আতিকা বেগম ছেলের মাথায় হাত রেখে বলল, শান্ত হো বাপ, এমনি কাঁদলে সায়ন্তীর হাতটা কষ্ট পাইব আব্বা। উমায়ের তাজরুল মির্জার বুকে ঢুকে যেতে চাইলেও দিশেহারা হয়ে গেছে সে। সায়ন্তী আর নেই কথাটা ভাবতেই হৃৎপিণ্ডটা কাজ করা বন্ধ করে দেয়। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। মাথার উপরের আকাশটা ভেঙে পড়ে। পায়ের নিচের মাটিটা থরথরিয়ে কেঁপে ওঠে। এ কেমন অসহায় অনুভূতি! নিয়তি এতটা কঠোরতা না দেখালেও পারত তার সাথে। উমায়ের ছুটে গেল সায়ন্তীর কাছে। খাটিয়াতে শুইয়ে রাখা হয়েছে মেয়েটাকে। উমায়ের গিয়েই এলোমেলো হাতে তাকে জড়িয়ে ধরল। শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। বাড়ির প্রতিটা মানুষের চোখে জল অঝোর ধারায় পড়ছে। আহাদ আরুষ বন্ধুকে সান্ত্বনা দেওয়ার কথা ভুলে গেছে। সায়ন্তীকে পাগলের মতো ভালোবাসত উমায়ের। এই কথাটা ভেবেই দুজনের হৃদয় ভেঙে আসলো। সেলিনা বেগম, সাজ্জাদ হক তারাও এসেছে কিছুক্ষণ হলো। তারা একপাশে দাঁড়িয়ে উমায়েরকে দেখছে। নিশ্চুপ সে বুকে দু হাত গুজে দাঁড়িয়ে আছে। দীপ্তি, ইভান, তাহেরা বেগম ছুটে এসেছে ভিড় টেনে। আদিত্য একপাশে দাঁড়িয়ে আছে মাথা চেপে ধরে। দীপ্তি এসেই উমায়ের বেহাল অবস্থা দেখে আঁতকে উঠল। কেউ তাকে সায়ন্তীর লাশ থেকে সরাতে পারছে না। থ মেরে দাঁড়িয়ে গেল সে নিজেও। সায়ন্তীর চলে যাওয়াটা মন থেকে বিশ্বাসই করতে পারছে না কেউ। উমায়ের আর্তনাদে থরে থরে কেঁপে উঠছে কুঞ্জছায়া নামক বাড়িটির প্রতিটি ইট পাথর। উমায়ের গগন বিদারক চিৎকার যেন প্রতিটি মানুষকে দ্বিগুণ কষ্টে ডুবিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। উমায়ের এবারের চিৎকারটা যেন আকাশের কাছেও ভারী মনে হলো। নিতে চাইল না এই আর্তনাদের ভার। গগন ফাটিয়ে বজ্রপাত হলো। ঠান্ডা বাতাসে পরিবেশ শীতল হতে শুরু করলো। উমায়ের সায়ন্তীর লাশ চেপে ধরে বলে উঠল, জান, ওঠ না, আমাকে এত বড় শাস্তি দিস না। আমি তুই ছাড়া, এই জানিস না তুই, আমি তুই ছাড়া একা। এই জানিস তো তুই আমাকে একা ফেলে চলে যাওয়ার কথা তো তুই দিস নে। মাঝপথে আমাকে দেখশূন্য করে চলে যাবি বললি হলো? আমি তোকে যেতে দেবো না। হে আদিত্য, বৃষ্টি নামবে, ও ভিজে যাবে, ঘরে নিয়ে যাবো। সবাইকে সামনে থেকে সরতে বল। বাড়িতে এত মানুষ কেন? সবাইকে যেতে বল। কি হচ্ছে এখানে? আব্বা, আপনি রাতের বেলা এত মানুষকে দাওয়াত করেছেন? তাজরুল মির্জা ভেজা চোখে ছেলের কাছে এগিয়ে আসলেন। আজিজ মির্জা নিজেও খাটিয়ার এক পাশে থম মেরে বসে আছেন। এর নাতনিটার সাথেই তিনি বেশি অন্যায় করেছেন। কদিনই বা হলো মেয়েটা এসেছিল তাদের মাঝে। এত দ্রুত সৃষ্টিকর্তা তাকেও এভাবে কেড়ে নেবেন ভাবতে পারেনি। অভিযোগের সুর তুললেন তিনি। আল্লাহ, আমার তো বয়স হয়েছে, আমাকে নিতে তুমি নাতনিটাকে কেন কেড়ে নিলে? আমার নাতিটা, আমার ছেলেটার কি হবে খোদা? তুমি নিষ্ঠুরতম খেলাটা কেন খেললা মাবুদ? তাজরুল মির্জা ছেলেকে টেনে সরাতে চাইলেন। ছেলের রক্তিম চোখের দিকে তাকাতেই তার অন্তর জ্বালা করে উঠল। ছেলেকে ডাকলেন ধমকের সুরে। ওমায়ের হচ্ছে কি? কি করছো এসব? তুমি ছোট মানুষ, ওকে বিদায় দিবে না তুমি? ওর কষ্ট হচ্ছে তো বাবা। উমায়ের নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর মিথ্যা প্রয়াস চালালো। কান্না ভেজা ভাঙা গলায় বলে উঠল, প্রিয় মানুষের মৃত্যুর ভার সইতে পারে কোনো মহাপুরুষ বাবা? আমি কি করে বিদায় দেবো বলো তো? আব্বা, তোমার ছেলের সহ্য ক্ষমতা কম আব্বা, ওর উঠতো ক আব্বা, ওর উঠতো ক।
আমি ওর ছাড়া থাকতে পারবো না। হে মেয়ে, কথা কানে যায় না তোর? থেকে যা না আমার সাথে। কি রে, থাকবি না? কেন আমার হয়ে থাকলি না তুই? চলে চোর কিসের হতো তারা তোর? বসা নেই তুই। উমায়ের হৃদয় নাড়িয়ে তোলার মতো আর্তনাদে বাতাসের পাল্লাও ভারী হয়ে আসছে ক্রমশ। উমায়ের বুকের বাঁ পাশ চেপে ধরে জোরে জোরে শব্দ করে কেঁদে উঠল ফের। কাঁদতে কাঁদতে বলল, অন্তি জান আমার, কেন বুকের পাঁচর ভেঙে বেরিয়ে যেতে চাইছিস? আমি মরে যাবো তো পাগলি। ফিরে আয় না প্লিজ। অন্তি, অন্তি রে, আমার বুকটা খালি করে চলে যেতে চাইছিস? আব্বা, ও আব্বা, আম্মা, ও রান্না দাও। আমার অন্তির কথা বলছে না কেন? আব্বা, আব্বা, তোমার কাছে কিছু চেয়েছি আমি জীবনে? হ্যাঁ, জোর করেছি আব্বা কোনো কিছুতে? আজকে চাইছি তো, আমার অন্তির এনে দাও, আমার বুকে ফিরিয়ে দাও। বাবা, ও বাবা, ওর ছাড়া থাকবো ভাবলে আমার শ্বাস আটকে আসে, আমার বুকে অসহ্য ব্যথা হয়। আব্বা, আমার বুকে ব্যথা হচ্ছে আব্বা, তীব্র যন্ত্রণা হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না আব্বা। ব্যথাতুর চিৎকার ভেসে আসলো আবারও। কেউ কেউ বুঝে ওঠার আগেই বুকের বাঁ পাশ চেপে ধরা অবস্থাতেই উমায়ের নিঃশেষ দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। আতঙ্কে চিৎকার দিয়ে উঠলেন আতিকা বেগম। আদিত্য সহ বাকিরাও দৌড়ে আসলো। হুড়োহুড়ি পড়ে গেল মুহূর্তেই। চোখে মুখে পানি ছিটিয়েও যখন কোনো কাজ হলো না, তখন অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সবাই। আতিকা বেগমের কান্না থামার নাম নেই, ওনাকে নিয়ে যাবে না কেউ। বাড়িতেই রেখে গেল জোর করে। আতিকা বেগমকে এক প্রকার টেনে ধরে ঘরে নেওয়া হলো। বাড়িতে ডাক্তার আনানো হলো। সবার যা অবস্থা, একজনকে বাড়িতে না রাখলেই নয়। ইজাজুল মির্জার জ্ঞান ফিরছে না, স্যালাইন দেওয়া হয়েছে তাকে। দুর্বল হয়ে পড়েছেন মেয়ের শোকে। উমায়েরকে নিয়ে বেরিয়ে পড়ার পরপরই মেহনাজের অবস্থা খারাপ হয়ে গেল। পেটের ব্যথায় অস্থির হয়ে উঠল সে। ডেলিভারির সময় গড়িয়ে এসেছে বুঝতে পারো মিনি বেগম। বিপদ যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে তাদের। কি থেকে কি করবেন ভেবেই হিমশিম খেয়ে যাচ্ছে। আহান ছুটে আসলো ভেতরে, সময় ব্যয় না করে কোলে তুলে নিল মেহনাজকে। হসপিটালে নিয়ে যেতে হবে। এ সময় যদি মাথা ঠান্ডা না রাখা যায় তবে কিছুই ঠিক হবে না। সাথে গেলেন মিনু বেগম। বাকিরা কেউ যাওয়ার মতো অবস্থায় নেই। সেলিনা বেগম মিনু বেগমের সাথে উঠে বসলেন গাড়িতে। তুহিনও গিয়ে উঠল। আদিত্য আরুষ মিলে লাশ কি করে দাফন করা হবে, জানাজা কখন হবে, এসব নিয়ে ভাবছে। এত কষ্টের মাঝেও সব কিছু সামলাতে তো হবে তাদেরই। আজিজ মির্জা বলে দিয়েছেন রাতেই লাশ দাফন করা হবে। মেরিনা বেগম বলেছে তাকে দেখিয়ে যেন তার মেয়েকে নিচে নিয়ে যাওয়া হয়। পারলে উড়ে আসতেন তিনি। বাড়ির সবাইকে যে যেভাবে পারছে সান্ত্বনা দিচ্ছে। দলের ছেলেরা মিলে বাড়ি পাহারা দিচ্ছে। বলা তো যায় না দুর্বলতার সুযোগ নিয়ে কোন কালসাপ কোন দিক দিয়ে ফনা তোলে। বাহিরের মানুষকে আপাতত ঢুকতে দেওয়া হচ্ছে না। লাশ গোসল দেওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ সম্পূর্ণ করছে বাড়ির মহিলারা। আলিশাকে বাধ্য হয়ে ডাক্তার ঘুমের ঔষধ দিয়েছে। মেয়েটার হেঁচকি তুলতে তুলতে দম আটকে আসার উপক্রম। তবুও পাগলামি থামছিল না। সায়ন্তীর সাথে সেও যাবে, থামবে না এ বাড়িতেই। ইজাজুল মির্জার জ্ঞান ফেরার পর থেকেই মেয়ের জন্য আবারও পাগলামো শুরু করেছেন। সুফিয়া বেগম ছেলেকে সামলাচ্ছেন। আজিজ মির্জা কপালে চেপে ধরে বসে আছেন। তার পরিবারের কার নজর পড়ল, কার কালো ছায়া তার সুখী পরিবারটাকে এভাবে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। কাউকে ছাড় দেবেন না তিনি। তারও কেন যেন মনে হচ্ছে এসব কারো না কারো ষড়যন্ত্র। পরিস্থিতিটা সামনে নেওয়ার পর নাতনি হত্যার প্রতিশোধ তো তিনি নেবেনই। আইসিইউর রুম থেকে বেরিয়ে আসলেন ডাক্তার। চোখ মুখ তার বিধ্বস্ত। এরশাদ মির্জার কণ্ঠস্বর বেদ করে শব্দ বের হতে চাইল না। তিনি সর্বোচ্চ রকম শক্তি দিয়ে কথা বলতে চাইলেন। কাঁপল কণ্ঠস্বর। ভাঙা গলায় কথা কেমন আটকালো। পরপর দুটো সন্তান হারালে তারা কি নিয়ে বাঁচবেন? ডাক্তার হাতের গ্লাভস খুলে শ্বাস ছাড়েন। এরশাদ মির্জা জিজ্ঞেস করেন, ডক্টর, আমাদের ছেলে? ডাক্তারের ফ্যাকাশে মুখ, চোখে মুখ হতাশা না চাইতেও তিনি বলে উঠলেন দৃঢ় কণ্ঠে, উনি হার্ট অ্যাটাক করেছেন। তাজরুল মির্জা খাড়া থেকে সোজা বসে পড়লেন মেঝেতে। ডাক্তার নিজের নিষ্ঠুরতার প্রমাণ দিল আরও একটু। পূর্বে থেকেই ওনার হার্টের সমস্যা ছিল। এডিতে ভুগছেন দীর্ঘদিন। আকাঙ্ক্ষিত কোনো ট্রামা হয়তো দিতে পারেনি। বাঁচার সম্ভাবনা খুবই কম। আল্লাহকে ডাকুন। এরশাদ মির্জা ভাইকে আঁকড়ে ধরলেন। তাজরুল মির্জা বলে উঠলেন ব্যথিত কণ্ঠে, এরশাদ রে, আমার ছেলেটা, মেয়েটা তো চলেই গেল। ছেলেটা চলে গেলে আমি কি করে বাঁচবো ভাই? তোর ভাবিকে কি দিয়ে শান্ততে দিব? ছেলেটা এত হতভাগা হলো কেন? অন্তির অভাব কি করে পূরণ করব ছেলের জীবনে? কেন এমন হলো? আমি নিজেকে কি করে ক্ষমা করব ভাই? ছেলেটার কত শখ ছিল অন্তিটাকে বিয়ে করার। আমি জেদ ধরলাম নির্বাচনের পর বিয়ে দিব। আর এখন কি করে কথা রাখবো?
মেয়েটা তো ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেল। কি করে এনে দিব ছেলেকে তার সুখ? আমি এক ব্যর্থ বাবা এরশাদ, ব্যর্থ বাবা, দুনিয়ার সবচেয়ে খারাপ বাবা। এরশাদ মির্জা ভাইকে সামলাচ্ছেন। তাদের সামনে আহার হাতের ভাঁজে পেঁচিয়ে এক টুকরো জান্নাত নিয়ে হাজির হলো। চোখে জল, তার ঠোঁটের কোণে হাসি থাকার কথা হলেও বাবা হওয়ার আনন্দটা আজ ফিকে পড়ে গেছে পরিস্থিতির চাপে। আহান ছেলে সন্তানের পিতা হয়েছে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠল আহান। অন্তির কথা এখন যেন বেশি মনে পড়ছে তার। মেয়েটা কতটা বেশি আগ্রহী ছিল তাদের সন্তানকে নিয়ে। মেহরাজকে তো প্রায় সময় বলতো, দেখো তোমার ছেলে হবে ভাবি সাহেবা, তোমার ছেলেকে আমি আমার মেয়ের জামাই বানাবো। আহান ছেলের কপালে চুমু দিয়ে চোখে জল ফেলল। কান্না জড়ানো কণ্ঠে ফিস ফিস করে বলে উঠল, বাবা আরও কিছুদিন আগে আসলে না কেন? বেস্ট একজন মানুষের সাথে পরিচয় হওয়ার অপেক্ষা তোমার থেকেই গেল। তোমার ফুফি বেশ ভালো মেয়ে। সরি বাবা, পরিচয় করাতে পারলাম না। রাত 11টা। কিছুক্ষণ আগেই সায়ন্তীর জানাজা শেষ হয়েছে। মেরিনা বেগম মেয়ের শোকে পাথর বনে গেছে। ইজাজুল মির্জা এবার চুপ হয়ে গেছেন। মেয়েকে তিনি মেয়ের মায়ের কাছে রেখে আসবেন। মেয়ে ভালো থাকবে আর কাঁদবেন না তিনি। মা মেয়েতে ভালোই থাকবে, কেন কাঁদবেন তিনি? মা মেয়ে তাকে একা করে চলে যেতে দুবার ভাবেনি, তিনি কেন ভাববেন? অভিমানে কষ্টের পাল্লা ভারী হচ্ছে প্রতিনিয়ত। উমায়ের শেষবারের মতো দেখতে পেল না তার কল্পকথাকে। তার নিথর দেহটা এখনো পড়ে আছে আইসিইউর রুমে। বারবার কল করাতে আসাতে বিরক্ত ফুয়াদ। সায়ন্তীর জানাজায় সামিল হয়েছিল সে। এমপি মন্ত্রী সহ নানান বড় পদের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিল। ফুয়াদকেও কেউ না করেনি তাই। ফুয়াদ ফোন রিসিভ করে কানে মোবাইল ধরে বলল, আমি ব্যস্ত আছি, বারবার কল দিচ্ছ কেন? ফুয়াদ কেবিনের দরজার হাতল ঠেলতে ঠেলতে বলল, তোমার বোনের জানাজায় আমি নিজে উপস্থিত ছিলাম, কবরে মাটিও দিয়েছি, তাও তোমার বিশ্বাস হচ্ছে না? বিরক্ত করবে না আমায়। আমি আজই দেশের বাইরে যাচ্ছি, স্যারকে জানিয়ে দিও। ফুয়াদ কেবিনে উপস্থিত ডাক্তারের কড়া কণ্ঠে ধমকালো, আমার পেশেন্ট আমি সিদ্ধান্ত নিব, কতদিন রাখবো না রাখবো আপনি ব্যবস্থা করুন। বলে বেরিয়ে গেল দ্রুত। কানে মোবাইল রেখে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে। আশেপাশে কে আছে কে নেই কাউকে নজরে পড়ছে না তার। তবে আরুষ, আহান, আহাদের নজর পড়ল সে। তিনজনই মুখ চাওয়াচাই করল। এর আবার কে অসুস্থ হলো? এমন বিচলিত দেখাচ্ছে কেন? আরুষ বলে উঠল বিরক্তি নিয়ে, একে নিয়ে পড়েছিস কেন? মনে হয় পরিবারের কেউ অসুস্থ। ও মায়ের জ্ঞান ফিরেছে কিনা দেখ। আহানও মাথা ঘামালো না, তবে কানে আসলো ফুয়াদের রাগী কণ্ঠস্বর, তোমার মতো মা আমি দুটো দেখিনি। এতটা স্বার্থপর তুমি ফুপি? বললাম তো ওকে আমি নিয়ে যাব সাথে করে, তোমাদের ছায়াও পড়তে দিব না ওর ওপর। ওর থেকে 10 হাত দূরে থাকবে, না হয় পরিণাম শোভনীয় হবে না। ফুয়াদের রাগারাগির মাঝে কেবিন থেকে স্ট্রেচারে করে কাউকে নিয়ে বের হলো ওয়ার্ড বয়। ফুয়াদ মোবাইল পকেটে রেখে তাড়া দিয়ে বলল, সাবধানে। ভেতর থেকে আরুষের গলা শোনা গেল, আহাদাই, কই তুই? উমাইরের জ্ঞান ফিরেছে? আহাত ছুটে গেল ভেতরে। উমাইরের ছটফটানি শুরু হয়ে গেছে পুনরায়। সে হাত থেকে ক্যানোলা টেনে খুলে ফেললো। কেবিন থেকে বেরিয়ে গেল দ্রুত। তার পেছন ছুটছে দুই ভাই। তাজরুল মির্জা ছেলেকে দেখে তার পেছনে গেলেন। উমায়ের দিক বেদিক ছুটছে আর বলছে, শান্তি কই? আমাকে এখানে কেন আনছিস? আরুষ দৌড়ে গিয়ে তাকে ধরো। উমায়ের হাঁপিয়ে গেছে ইতিমধ্যে, মাথা চক্কর দিচ্ছে তার। আরুষ কাঁপা গলায় বলল, ভাই তুই পাগলামি করিস না, সায়ন্তী আছে, ওকে রেখে এসেছি। উমায়ের আরুষের কাঁধ চেপে ধরে বলল, ওর কাছে নিয়ে চল আমায়, না হয়। উমায়ের চলন্ত গাড়ির পেছন ছুটতে গেল। কলিজার পানি শুকিয়ে গেছে তাজরুল মির্জার। আহান এসে জাপটে ধরল উমায়েরকে, গাড়ির কাছে টেনে এনে বলল, আমি নিয়ে যাচ্ছি তোকে, তবে কথা দিতে হবে ওকে দেখার পর তুই আর পাগলামো করতে পারবি না, নিজের ট্রিটমেন্ট করবি, সুস্থ হয়ে উঠবি। উমায়ের রাজি হয়ে গেল তার শান্তির কাছে যেতে হবে। মেয়েটাকে বাড়িতে রেখে একা তাকে ধরে হসপিটালে আনলো কোনাক কেনে। তপ্ত শ্বাস ছাড়লেন তাজরুল মির্জা। উমায়েরকে নিয়ে যাওয়া হলো কবরস্থানের কাছে। সেখানে যেতেই উমায়ের চেঁচিয়ে উঠল। তাকে উত্তেজিত হতে দেখে আরুষ বলে উঠল, চেঁচাবি না, সেই বিকেল থেকে দেখছি এবার তুই আমার হাতে মার খাবি। ও মায়ের আমাদের মেরে ফেলতে চাস তুই? ওসব কেন করছিস? শান্ত হয়ে যা। ওই যে ওইখানে আছে তোর সায়ন্তী, দেখা করে আয়। আওয়াজ করবি না, শুধু দেখবি। ও কিন্তু ঘুমাচ্ছে। কথা বলতে গিয়ে চোখ ভিজে গেল আরুষের।
উল্টো ঘুরে কেঁদে ফেলল সে। সে নিজেই তো শান্ত হতে পারছে না, ভাইকে কোন মুখে বলবে এ কথা। তাজরুল মির্জা উমায়ের কাঁধ ধরে বলল, আব্বা আসেন আমার লাগে। উমায়ের জড়বস্তুর ন্যায় হয়ে গেল মুহূর্তে। পা চলছে তার, চোখের জল শুকিয়েছে, মুখে কোনো রা নেই। ধীর গতিতে সদ্য দেওয়া কবরটার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বসে ছুঁয়ে দিল মাটিটা, হুট করে জড়িয়ে ধরল কবরটা। ফিস ফিস কণ্ঠে বলে উঠল, ভালো থাকিস পাখি, আমার সুখটুকু তোর কাছে বিসর্জন দিয়ে গেলাম। এই একদম অধিকার কাটিয়ে ভালো থাকতে বলবি না, তুইও জানিস আমি তোকে ছাড়া কেমন থাকবো। সিক্রেট, কথা বলিস না, কেউ শুনে নেবে তো, কথা দিচ্ছি শুধু তোর হয়েই থাকবো। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ফুয়াদ, চোখে মুখে ব্যথার ছাপ স্পষ্ট। আরো একবার তাকালো বাহিরের দিকে। রাতের শহর লাল নীল আলোতে কত সাজসজ্জা তার। ফুয়াদ বিড় করে আওড়ালো, সে দেশে তুমি নেই, সে দেশে আমি ছেড়ে দিচ্ছি সোনাই। আমার সোনালু ফুল, জানি তুমি আমার কোনো দিন হবে না। কেন হলে না জানা হলো না, আফসোস নিয়েই বিদায় নিচ্ছি।